নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন রাজশেখর বসুর লেখা ছোট গল্প সিদ্ধিনাথের প্রলাপ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। সন্ধ্যা 7:30টার সময় পাশের বাড়িতে পোঁ করে শাঁখ বেজে উঠল। সিদ্ধিনাথবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আরেকটি বেকারের আগমন হলো। গৃহস্বামী গোপাল মুখুজ্জে বললেন, সিধু, তুমি দিন দিন দুর্মুখ হচ্ছ। কত হোম বাঘ তার মানত করে বুড়ো বয়সে মল্লিক মশাই একটি বংশধর লাভ করলেন। প্রতিবেশীর সৌভাগ্যে আমাদের সকলেরই খুশি হবার কথা, আর তুমি ধরে নিচ্ছ যে ছেলেটি বেকার হবে। আবার একটি নিঃশ্বাস ফেলে সিদ্ধিনাথ বললেন, দেশবাসীর আধপেটা অন্যের আর একজন ভাগিদার জুটল। ঘরে 4 জন আছেন। গোপালবাবু উকিল, বয়স 40, বেশ পসার করেছেন। সিদ্ধিনাথ তার সমবয়সী বাল্যবন্ধু। গোপালবাবুর বাড়ির পেছনে তার বাড়ি। পূর্বে সরকারি কলেজে প্রফেসরি করতেন। বিদ্যার খ্যাতিও ছিল, কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরিটা গেছে। এখন আগের চাইতে অনেক ভালো আছেন, কিন্তু মাথার গোলমাল সম্পূর্ণ দূর হয়নি। সামান্য পেনশনে এবং বাড়িতে 2-4টি ছাত্র পড়িয়ে কোনো রকমের সংসার চালান। তৃতীয় লোকটি রমেশ ডাক্তার, বয়স 30, কাছেই বাড়ি। সম্প্রতি গোপালবাবুর শালী ও অসিতার সঙ্গে বিয়ে করেছেন। রমেশ তার স্ত্রীর সঙ্গে রোজ এই সান্ধ্য আড্ডায় আসে। আজও দুজনে এসেছে। অসিতা সিদ্ধিনাথের কাছে পড়েছে, তাকে শ্রদ্ধাও করে। সবিনয় বললে, স্যার, মল্লিক মশাইয়ের ছেলে বেকার হতে যাবে কেন? পৈতৃক ব্যবসাতে ভালো রোজগারও তো করতে পারে। পরের অন্যেই বা ভাগ পড়বে কেন? তার বাপের তো অভাব নেই। সিদ্ধিনাথ বললেন, মল্লিকের ছেলে হাইকোর্টের জজ হতে পারে। জওহরলাল বা বিড়লা ডালমিয়াও হতে পারে। বহু লোককে অন্ন প্রদানও করতে পারে। কিন্তু আমি শুধু তাকে উদ্দেশ্য করে বলিনি। যারা জন্মাচ্ছে তাদের অধিকাংশ যে দশা হবে তাই ভেবে বলছি। গোপালবাবু বললেন, দেখো সিধু, আমরা তোমার মতো পণ্ডিত নই, কিন্তু এতটুকু জানি, দেশে যে খাদ্য জন্মায় তাতে সকলের কুলোয় না, আর লোকসংখ্যাও অত্যন্ত বেড়ে যাচ্ছে। এর প্রতিকার অবশ্যই করতে হবে, আর সেটা চেষ্টাও হচ্ছে। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। যিনি জীবের সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা এবং আহারদাতা। সিদ্ধিনাথ, সৃষ্টিকর্তা সবসময় রক্ষা করেন না, আহারও দেন না। 50-60 বছর আগে ওসব মোলায়েম কথা বলা চলত। যখন দেশ ভাগ হয়নি, লোকসংখ্যাও অনেক কম ছিল, তখন এক কৃষি সৃজলং সুফলং শস্য শ্যামলং বলে জন্মভূমির বন্দনা করেছিলেন। আর এক কবি গিয়েছিলেন, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিহ অন্ন। এখন দেশ বিদেশ থেকে অন্ন আমদানি করতে হচ্ছে। গোপাল, সরকার ফসল বাড়াবার যে পরিকল্পনা করেছেন তাতে 1 বছরের মধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারব। সিদ্ধিনাথ, হ্যাঁ, যদি কর্তাদের উপদেশ অনুসারে চাল আটার বদলে ট্যাপিওয়াকা, রাঙা আলু আর মহামূল্য ফল খেয়ে পেট ভরাতে পারো। যদি ঘাস হজম করতে শেখো, আসল দুধের বদলে সয়াবিন বা চীনের বাদাম গোলার জলে তুষ্ট হও। যদি উপসী ঘেরালের মতো মাছের অভাবে আরশোলা টিকটিকি খেতে পারো, তবে আরও চটপট স্বয়ম্বর হতে পারবে। গোপাল, শুনছি দক্ষিণ আমেরিকা থেকে দুধ তরু আসছে, যা পয়স্বিনী গাভীর মতন দুগ্ধক্ষরণ করে। সিদ্ধিনাথ, আরও কত কি শুনবে। রাশিয়া থেকে এক্সপার্ট আসবেন, যিনি ব্যাঙ থেকে রুই কাতলা তৈরি করবেন। শোনো গোপাল, কর্তারা যতই বলুন, লোক না কমলে খাদ্যাভ্যাস কমবে না। রমেশ ডাক্তার লাজুক লোক,
পত্নীর ভূতপূর্ব শিক্ষককে একটু ভয়ও করে। আস্তে আস্তে বললে, আমার মতে জনসাধারণকে ব্যর্থ কন্ট্রোল শেখাবার জন্য হাজার হাজার ক্লিনিক খোলা দরকার। সিদ্ধিনাথ, তাতে ছাই হবে। শিক্ষিত অবস্থাপন্ন লোকেদের মধ্যে কিছু ফল হতে পারে, কিন্তু আর সকলেই বেপরোয়া বংশবৃদ্ধি করতে থাকবে। যত দুর্দশা বাড়বে ততই মা চণ্ডীর দয়া হবে। কেল্টে ভুলটু পুঁচি পিঁচি ঘরে ভরে যাবে। বহুকাল পূর্বেই হারবার্ট স্পেন্সার আবিষ্কার করেছিলেন যে যারা ভালো খায় তাদের সন্তান অল্প হয়, যাদের অন্নাভাব তাদেরই বংশবৃদ্ধি বেশি। গোপাল, তা তুমি কি করতে বলো? সিদ্ধিনাথ, প্রাচীনকালে গ্রীষ্মে প্রেট্টাপ্রদেশে কি প্রথা ছিল জানো? সন্তান ভূমিষ্ঠ হলেই তার বাপ তাকে একটা চিংড়িতে শুয়ে পাহাড়ের উপর রেখে আসতো। পরদিন পর্যন্ত বেঁচে থাকলে তাকে ঘরে আনা হতো। এর ফলে খুব মজবুত শিশুরাই রক্ষা পেত। রোগা পটকারা বেঁচে থেকে শুধু বলিষ্ঠ প্রজার অন্নে ভাগ বসাতো না। এ দেশেরও সেই রকম একটা কিছু ব্যবস্থা দরকার। গোপাল, কীরকম ব্যবস্থা চাও বলো? সিদ্ধিনাথ, কোনো লোকের দুটোর বেশি সন্তান থাকবে না। গোপাল, ব্রহ্মচর্য চালাতে চাও নাকি? সিদ্ধিনাথ, পুলিশ বাড়ি বাড়ি থানা তল্লাশ করলে বাড়তি ছেলেমেয়েদের কেড়ে নেবে, যেমন মাঝে মাঝে রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর ধরে নিয়ে যায়, তারপর লিথাল ভ্যানে। গোপাল, মহাভারত! তোমার যদি ছেলেপিলে থাকতো তবে এমন বিভৎস কথা তুমি মুখে আনতে পারতে? সিদ্ধিনাথ, রাষ্ট্রের মঙ্গলের কাছে সন্তান স্নেহ অতি তুচ্ছ। আমি যা বললুম তাই হচ্ছে একমাত্র কার্যকর উপায়। এর ফলে শিক্ষিত অশিক্ষিত সকলেরই সন্তান নিয়ন্ত্রণের জন্য উঠে পড়ে লাগবে। এছাড়া আনুষাঙ্গিক আরও কিছু করতে হবে। ডাক্তারদের দমন করা দরকার। অসিতা, বেওয়ারিশ কুকুরের মতন ঠেঙিয়ে মারবেন নাকি? সিদ্ধিনাথ, তোমার ভয় নেই। ভবিষ্যতে মেডিকেল কলেজে খুব কম ভর্তি করলেই চলবে। অসিতা, ডাক্তারদের দ্বারা জগতে কত উপকার হয় জানেন? বসন্তের টিকা, কলেরা সেলাইন, তারপর ইনসুলিন, পেনিসিলিন, আরও কত কী। প্রতি বৎসর কত লোকের প্রাণ রক্ষা হচ্ছে খবর রাখেন? সিদ্ধিনাথ, ও তুমি আমার বরের কাছে এইসব শিখেছ বুঝি? প্রাণ রক্ষা করে কৃতার্থ করেছেন। কতকগুলো ক্ষীণজীবী লোক, রোগের সঙ্গে লড়বার যাদের স্বাভাবিক শক্তি নেই, তাদের প্রাণ রক্ষার সমাজে কী লাভ? বিস্তর টাকা খরচ করে ডিসপেন্সারিয়া, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্রোবোসিস আর প্রেসেন্ট রোগগ্রস্ত অকর্মণ্য লোকদের বাঁচিয়ে রাখলে দেশের কোন উপকার হয়? যারা স্বাস্থ্যবান পরিশ্রমী কাজের লোক, যারা বীর বিদ্যমান প্রজ্ঞাবান কবি কলবিদ, কেবল তাদেরই বাঁচাবার অধিকার আছে। তাদের সেবা করতে সমর্থ স্ত্রীলোকেরাও বাঁচা দরকার। তাছাড়া আর সকলেরই আগাছার মতন উৎপাটিত দ্রব্য। গোপাল, ওহে রমেশ, এবারে সিধুবাবুর হাঁপানির টান হলে ওষুধ দিও না। বিছানা থেকে উৎপাটিত করে একটা রিকশায় তুলে কেওড়া তলায় ফেলে দিও। সিদ্ধিনাথ, আমার কথা আলাদা। বেঁচে থাকলে জগতের লাভ। আমার মতন স্পষ্টবাদী জ্ঞানী উপদেষ্টা এদেশে আর নেই। গোপালবাবু গৃহিণী নমিতা দেবী একটা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন। বয়স বেশি না হলেও এর ধাত্তি সেকেলে। অসিতা তার দিদিকে আধুনিক করার জন্য অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। নমিতা এই সান্ধ্য আড্ডাটির জন্য খুশি নন। বিশেষত সিদ্ধিনাথকে তিনি দুচক্ষে দেখতে পারেন না। বলেন, পাগল না হাতি, শুধু ভিটকিলিমি, কুকথার ধুকরি। গতকাল শ্যাকরা নবিতার ফরমাসি নথ দিয়ে গিয়েছিল। তা দেখতে পেয়ে সিদ্ধিনাথ কিঞ্চিত অপ্রিয় মন্তব্য করেছিলেন। তারই শোধ তোলার জন্য আজ নবিতা যুদ্ধের সাজে দর্শন দিলেন। নাকে নথ, কানে মাকড়ি, গলায় চিক, হাতে অনন্ত আর বালা, কোমরে গোট। কোথা থেকে একটা বাঁকমলও জোগাড় করে পায়ে পড়েছেন। সিদ্ধিনাথ বললেন, আসুন মিসেস মুখুজ্জে। নবিতা, মিসেস আবার কি? আমি ফিরিঙ্গি হয়ে গেছি নাকি? বৌদি বলতে মুখে বাঁধল কেন? সিদ্ধিনাথ, আর বলা চলে না। এতদিন ভুল ধারণার বশে বলেছি।
আজ সকালে হিসেব করে দেখলুম গোপাল আমার চাইতে 8 দিনের ছোট। যদি অনুমতি দেন তো এখন থেকে বৌমা বলতে পারি। নবিতা: বেশ, তাই না হয় বলবেন। সিদ্ধিনাথ: বৌমা, একটু সামনে দাঁড়াও তো। নমিতা কোমরে হাত দিয়ে বীরাঙ্গনার মতো সগর্বে দাঁড়ালেন। সিদ্ধিনাথ 1 মিনিট নিরীক্ষণ করে চোখ বুঝলেন। নমিতা বললেন: চোখ ঝলসে গেল নাকি? সিদ্ধিনাথ: আমি এখন ধ্যানস্থ। 20,000 বৎসর পূর্বের ব্যাপারে মানুষ নেত্রে দেখতে পাচ্ছি। মানুষ তখন বন্য, গুহায় বাস করে, পাথর আর হাড়ের অস্ত্র দিয়ে শিকার করে। জনসংখ্যা খুব কম, গৃহিণী সহজে জোটে না, জবরদস্তি করে ধরে নিয়ে আনতে হয়। দেখেছি একটা ষণ্ডা লেংটা পুরুষ। আমাদের গোপালের সঙ্গে একটু আদল আছে, কিন্তু মুখে দাড়ি গোফের জঙ্গল, মাথায় জটা পড়া চুল, হাতে একটা হাড়ের ষণ্ডা। সে বউ খুঁজতে বেরিয়েছে। নদীর ধারে একটা মেয়ে গুগলি কুড়োচ্ছে। এই বৌমার সঙ্গে একটু মিল আছে। পুরুষটা কোনো প্রেমের কথা বললে না, উপহার দিলে না, খোসামত করলে না, এসেই ধাঁই করে এক ঘা। মেয়েটা মুখ থুবড়ে পড়ল, কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে লোকটা নিজের আস্থানায় এলো এবং নাকে বেতের আংটি পরিয়ে তাতে দাঁড় লাগিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিলে, যেমন বলদকে বাঁধা হয়। তবু মেয়েটা পালাবার চেষ্টা করছে দেখে তার পায়ের পাতা চিরে রক্তপাত করলে, 2 কান মুড়ে কড়া পরিয়ে দিলে, গলায়, হাতে, কোমরে আর পায়ের চামড়ার বেরি লাগিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেললে। এরকম আষ্টে পৃষ্ঠে বন্ধনের পর ক্রমে ক্রমে মেয়েটা পোষ মানল। স্বামীর উপর ভালোবাসাও হলো। অল্পকালের মধ্যে সকল মেয়েরই ধারণা হলো যে সে নির্যাতনের চিহ্নই হচ্ছে অলঙ্কার আর সৌভাগ্যবতীর লক্ষণ। তারপর হাজার হাজার বৎসর কেটে গেল। ঘরের বউ আনা সহজ হলো, সোনার উপর গহনার চলন হলো, কিন্তু প্রসাধনের রীতি আর গহনার ছাঁচে আদিম বর্বরতার ছাপ রয়ে গেল। সেকালে যা কপালে রক্ত ছিল তা হলো সিঁদুর, পায়ের রক্ত তা হলো আলতা। পূর্বে যা বউ বাঁধার অলঙ্কার করা আর বেরি ছিল, পরে তা নথ মাকড়ি হয়ে বালাগোট আর মলে পরিবর্তিত হলো। সংস্কৃতে নাথের একটি অর্থ বদলে নাকের দড়ি, তা থেকেই নথ আর নথি শব্দ হয়েছে। আজকালকার যা শৌখিন গহনা তাতে বর্ষরের যুগের ছাপ আছে। বৌমা, জন্মান্তরের ইতিহাস শুনে চটে গেলে নাকি? তোমার বাপ মা নিশ্চয়ই সব জানতেন, তাই সার্থক নাম রেখেছেন নমিতা, অর্থাৎ যাকে নোয়ানো হয়েছে। নমিতা বললেন: আপনার মা বাবাও সার্থক নাম রেখেছিলেন। সিদ্ধিনাথের বদলে গাঁজানাথ হলে আরও ঠিক হতো। এখানে যা সব বললেন বাড়ি গিয়ে গিন্নির কাছে বলুন না, মজা টের পাবেন। এই বলে নমিতা চলে গেলেন। গোপালবাবু বললেন: ওহে সিদ্ধিনাথ, বক্তৃতার চোটে আমার গিন্নিকে তো ঘর থেকে তাড়ালে, এইবার শালিটিকে একটা লেকচার দাও, ছাত্রী বলে দয়া করো না। সিদ্ধিনাথ অসিতার দিকে চেয়ে বলেন: হাত দুটো অমন করে ঘোরাচ্ছ যেন? অসিতা: ঘোরাচ্ছি আবার কোথায়? দেখছেন না একটা মাফলার বুনছি, আপনারই জন্য। সিদ্ধিনাথ: কথাটা পুরোপুরি সত্য নয়। হাত সুরসুর করছে বলেই বুনছ। আমাকে দেবে সেটা একটা উপলক্ষ মাত্র। লেশ পশম বোনা, চরকা কাটা, মালা চপা, বায়া তবলার চাটি লাগানো, গল্প কবিতা লেখা, ছবি আঁকা, এই ওই ঘোরানো, এসবের কারণ একই। দরকারি জিনিস তৈরি করছি, দেশের মঙ্গল করছি, ভগবানের নাম নিচ্ছি, কলা চর্চা করছি, সাহিত্য রচনা করছি। এসব ছুতো মাত্র, আসল কারণ হাত সুরসুর করছে। এই সমস্ত কাজের মধ্যে ইয়ে ও ঘোরানো নির্দোষ, কোনো ছল নেই, শুধুই খেলা। পাশের ঘর থেকে নমিতা বললেন: মাফলারটা খবরদার ওকে দিস নি অসিতা, বিশ্ব নিন্দুক নিমকহারাম লোক। সিদ্ধিনাথ: আমার চেয়ে যোগ্য পাত্র পাবে কোথা? আমার যদি ঠান্ডা না লাগে, হাঁপানি যদি না বাড়ে, তবে সকল লোকেরই লাভ। অসিতাও এই ভেবে কৃতার্থ হবে যে একজন অসাধারণ গুণী লোকের জন্যই সে মাফলার বুনেছে। গোপাল: ওসব বাজে কথা রাখো। নমিতাকে দেখে তো পুরাকালের ইতিহাস আবিষ্কার করে ফেললে, এখন অসিতাকে দেখে কি মনে হয় বলো? সিদ্ধিনাথ নিজের মনে বলে যেতে লাগলো, হাজার হাজার বছরের মেয়েরা সাজতে শিখল না, কেবল ফ্যাশনের অন্ধ নকল। ঠোঁটের রং দেওয়া ফ্যাশনটাই ধরল। যারা চম্পক গৌরী অল্প বয়সী তাদের বিশ্বাধর মানায়,
সাদা বা কালোকে যা বুড়িকে মানায় না। আজ বিকেলে চৌরঙ্গি রোডে দুটো অদ্ভুত প্রাণী দেখেছি। একজন বুড়ি মেম, চুল পেকে সনের নুড়ি হয়ে গেছে, গাল থুরথুরে, চামড়া কুঁচকে গেছে, তবু ঠোঁটের রগরগে লাল রং লাগিয়েছে। দেখাচ্ছে যেন তারকা রাক্ষসী সদ্য ঋষি খেয়েছে। আর একজন বাঙালি যুবতী, বেশ মোটা, অসিতায় চাইতে কালো, সেও ঠোঁটের লাল রং লাগিয়েছে। অসিতা: কেমন দেখাচ্ছে? সিদ্ধিনাথ: যেন ভাল্লুককে রাঙা আলু খেয়েছে। অসিতা: স্যার, আমি কখনো ঠোঁটের রং লাগাই না। সিদ্ধিনাথ: তোমার বুদ্ধি আছে, আমার ছাত্রী তো। কালো মেয়ের যদি অর্ধচর্চা করার শখ হয় তবে ঠোঁটে সোনালি তবক এঁটে দিলেই দামি পানের খিলির উপর থাকে না। অসিতা: কি ভয়ানক। সিদ্ধিনাথ: ভয়ানক কেন? মা কালীর যদি সোনার চোখ আর সোনার জিভ মানায় তবে কালো মেয়ের সোনালি ঠোঁট নিশ্চয়ই মানাবে। তুমি পরীক্ষা করে দেখতে পারো। অসিতা: কি যে বলেন আপনি। সিদ্ধিনাথ: অর্থাৎ নতুন ফ্যাশন চালাবার সাহস তোমার নেই, কিন্তু সিনেমায় অমুক দেবী বা অমুক মন্ত্রীর কন্যা যদি ঠোঁটে সোনালি তবক আঁটে তবে তোমরাও আঁটবে। আচ্ছা ডাক্তার বাবাজি, তুমি কালো মেয়েটাকে বিয়ে করলে কেন? রমেশ আর লজ্জা দমন করে বললে, কালো তো নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। সিদ্ধিনাথ: ডাক্তার, তুমি চশমা বদলাও। তোমার বউ মোটেও উজ্জ্বল নয়, দস্তুর মতন কালো। কালোকেই লোক আদর করে শ্যামবর্ণ বলে। তবে হ্যাঁ, তেল মেখে চুকচুকে হলে উজ্জ্বল বলা যেতে পারে। অসিতা: জানেন, একটি খুব ফর্সা সুন্দরী মেয়ের সঙ্গে ওর সম্বন্ধ হয়েছিল, কিন্তু তাকে ছেড়ে আমাকেই পছন্দ করেছেন। সিদ্ধিনাথ: শুনে খুশি হলুম। ডাক্তারের আর্টিস্টিক বুদ্ধি আছে। গৌরবর্ণের উপর লোকের ঝোঁক এত মস্ত কুসংস্কার, স্নানবীরও বটে। লোকে কি শুধু সাদা কুকুর, সাদা গরু, সাদা ঘোড়া পোষবে? মার্বেলে মূর্তির চাইতে কোষ্ঠী পাথর আর ব্রজ্যের মূর্তির আদর বেশি কেন? প্রাচ্য দেশবাসী খুব ফর্সা হলে কুশ্রী দেখায়। গায়ের রং আর কালো চুলের কনস্ট্রাক্ট দৃষ্টিকটু হয়। তার চাইতে কুচকুচে কালো বরং ভালো। যদিও চোখ আর দাঁত বেশি প্রকট হয়। তাদের অসিতা হচ্ছে কপিল গায়ের মতো সুন্দরী। গায়ে আরশোলা বসলে টের পাওয়া যায় না, কিন্তু ভয় পিঁপড়ে আসলে বোঝা যায়। গোপাল: অসিতার ভাগ্য ভালো, অল্পেই রেহাই পেয়েছে, আবার সুন্দরী সার্টিফিকেটও আদায় করেছে। দূর থেকে একটা কাশির খ্যানখ্যানে আওয়াজ এলো। সিদ্ধিনাথ চমকে উঠলেন। নমিতা ঘরে এসে বললেন, শুনতে পাচ্ছ না? যান যান, দৌড়ে যান, নইলে গিন্নি আপনার দফা সারবে। সিদ্ধিনাথের পত্নী রান্নার হয়ে গেলেই স্বামীকে ডাকার জন্য একটা ভাঙা কাশি বাজান। সিদ্ধিনাথ তার মুখরা গৃহিণীকে ভয় করেন। বিনা বাক্য ব্যয়ে হনহন করে বাড়ির দিকে চললেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। নমস্কার।